হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আদাব স্যার। সবাইকে ক্লাসে জয়েন করছো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। সবাই জয়েন করছো? আদাব স্যার, শোনা যাচ্ছে স্যার। জি না, তুমি সবাই জয়েন করছো সেটা বলতেছি। জি স্যার, তার ক্লাস শুরু করে দেবো? জয়েন করতেছি স্যার। শুরু করে দেন স্যার, 80 জনের মতো হয়েছে। স্ক্রিনে দেখা যাচ্ছে তো নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি জি স্যার, স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যাচ্ছে তো দেখেন। তো কালকে আমাদের ডিসকাশন ছিল সেল ওয়াল, তাই তো? সেল ওয়াল অনেকটা হয়ে গেছে, অনেকটা বোঝা নাই, এই জন্য কিছু রিপিট আবার করি। তো সেল ওয়াল আমরা জানি, কালকে পড়েছি যেটা, সেটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালে থাকবে পেপটাইডোগ্লাইকেন এবং ট্রিকোইক অ্যাসিড। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকেন থাকবে কিন্তু ট্রিকোইক অ্যাসিড থাকবে না। এর পরিবর্তে আর কি থাকবে? আউটার মেমব্রেন এবং পেরিপ্লাজমিক স্পেস। আউটার মেমব্রেন আবার কম্পোজিশন কি? লাইপোপলিস্যাকারাইড, লাইপোপ্রোটিন অ্যান্ড ফসফোলিপিড, তিনটা। এবং কম্প্যারিজন আমরা করেছিলাম গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এর মধ্যে ফিগারে দেখো, আবারও দেখো যে পেপটাইডোগ্লাইকেন সেটা তো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুটাই থাকবে, কিন্তু পার্থক্য হলো কি পেপটাইডোগ্লাইকেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থিকার এবং আপনি 40 শেডস পর্যন্ত, আপনি ফিগারে তোমার দেখো অনেক মোটা চওড়া কিন্তু। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখো এটা খুব থিনার, 1 to 3 শেডস মাত্র, অনেক। তারপরে দেখো ট্রিকোইক অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে কিন্তু ট্রিকোইক অ্যাসিড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে নাই। এরপরে আউটার মেমব্রেন থাকবে এবং পেরিপ্লাজমিক স্পেস থাকবে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থাকবে না কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকবে। এখন তো আউটার মেমব্রেনটা দেখো, এবং এটার মধ্যে কম্পোজিশন অলরেডি আমরা পড়েছি যে লিপোপলিস্যাকারাইড, লিপোপ্রোটিন এবং ফসফোলিপিড। আর পেরিপ্লাজমিক স্পেস কাকে বলতেছি? যে স্পেস বিটুইন দ্য আউটার মেমব্রেন অ্যান্ড সাইটোপ্লাজমিক মেমব্রেন, এটাকে বলা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। এটা আবারও পরে আমরা করবো। এই কম্পারিজন ছিল। এখন ফাংশনটা কি? একটা হলো অসমোটিক প্রোটেকশন, কালকে অলরেডি বলেছি, আর আজকে আর বলতে চাচ্ছি না। এবং সাপোর্ট করে কি? সাপোর্টও কালকে বলেছি, শেপ সাইজও বলেছি, বায়োসিনথেটিক ফাংশনটা বলা হয়েছে। 5 নম্বর পয়েন্টটা দেখো এখানে, as a chemical nature কি composed of polysaccharides and proteins, এগুলো কাজ করে কি? অ্যান্টিজেন that are useful in ল্যাবরেটরি আইডেন্টিফিকেশন। এখানে দেখো অ্যান্টিজেন, অ্যান্টিজেন তোমরা এখনই বুঝবো না, যখন আমরা ইমিউনোলজি পড়বো তখন তোমরা স্পষ্ট বুঝবে। সংক্ষেপে একটু জেনে রাখো, অ্যান্টিজেন যেমন ধরো একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়া যখন বডিতে প্রবেশ করে, তার বিপরীতে কিছু সাবস্টেন্স তৈরি হয়, সেটাকে আমরা বলি অ্যান্টিবডি। ঠিক আছে? এবং এই অ্যান্টিবডিটা তৈরি হলো, এটা আবার করবে কি? যে অ্যান্টিজেনের বিপরীতে তৈরি হবে তার সঙ্গে সে বাইন্ড করবে এবং সেই অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করবে। যার ফলে দেখো কোনো ভাইরাল ডিজিজ যখন হয়ে যায়, কোনো ভাইরাল ডিজিজ দেখো যে একবার হইলে সারা জীবনের জন্য সেখানে আর হবে না। যেমন মিজেলস একবার যার হয় তার কিন্তু আর সেকেন্ড টাইমস হবে না, এরকম। তো এটুকু জানে রাখো, এটা আমরা ইমিউনোলজি যখন পাবো তখন স্পষ্ট জানতে পারবো, আপাতত এটাই জানে। এরপরে লিপোপলিস্যাকারাইড বা লাইপোপলিস্যাকারাইড যেটা বলো না কেন, এটা গ্রাম নেগেটিভ সেল ওয়াল ইজ রেসপন্সিবল ফর দ্য এন্ডোটক্সিক অ্যাক্টিভিটি অফ দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমরা যখন ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস করবো তখন একটা টার্মস পাবা তোমরা, টক্সিন। টক্সিন হলো দুই ধরনের, একটা হলো এন্ডোটক্সিন এবং এক্সোটক্সিন। টক্সিনটা কি? এক্সোটক্সিন কাকে বলবো? একটা লিভিং ব্যাকটেরিয়া যখন কিছু টক্সিন রিলিজ করে, সিক্রেট করে, সেটাকে বলে এক্সোটক্সিন। আর এই এন্ডোটক্সিন কাকে বলা হয়?
তোমার জানছো যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালে কি কি থাকে? একটা লিপোপলিসাইড, আর কি থাকে? লিপোপ্রোটিন এবং ফসফোলিপিড। তো এই লিপোপলিসাইডটাই এটাই তোমার অ্যান্ডোটক্সিন হিসেবে কাজ করে, এবং এটা হলো ইন্টিগ্রাল পার্ট অফ দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল। এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখন মারা যাবে তখন হয় কি, এই লিপোপলিসাইডটা রিলিজ হয়ে টক্সিন হিসেবে কাজ করে, এটাকে আমরা বলি অ্যান্ডোটক্সিন। তো আপাতত এটুকু জানে রাখো, পরে প্যাথোজেনেসিস আমরা যখন করবো তখন এটা বিস্তারিত আমরা জানবো, এটুকু জানে রাখো। এরপরে সেল ওয়ালে কিছু প্রোটিন থাকে, নাম হলো পরেন প্রোটিন। এগুলো করে কি, এই পরেন প্রোটিন allow the entry of essential substances such as sugar, amino acid, vitamin and metals and antimicrobial drugs। যেমন এই পরেন প্রোটিন সেল ওয়ালে থাকে, এর সঙ্গে করবে কি, ব্যাকটেরিয়ার যে নিউট্রিশন তার তো খাবার প্রয়োজন আছে, তাই তো? এই যে পরেন প্রোটিনের সঙ্গে তোমার সুগার, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এবং মেটাল এবং কিছু কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস এর সঙ্গে বাইন্ড করে, পরেন প্রোটিনের সঙ্গে বাইন্ড করে সে সেলের ভেতরে প্রবেশ করবে, যার ফলে ব্যাকটেরিয়া নিউট্রিয়েন্ট পাবে। এটা একটা। এই জন্য বলা আছে পরেন প্রোটিন প্লেস এ রোল ইন রেগুলেটিং দ্য প্যাসেজ অফ স্মল হাইড্রোফিলিক মলিকুলস ইনটু দ্য সেল। তাহলে ছোট ছোট সাবস্টেন্স, সুগার, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, মেটালস, এগুলো পরেন প্রোটিনের সঙ্গে বাইন্ড করলো এবং সেলের ভেতরে প্রবেশ করলো, তাই তো? এবং কিছু অ্যান্টিবায়োটিকও তোমার প্রবেশ করবে। আরেকটা এখানে দেখো, এটা তো আরো ছিল, আচ্ছা এটুকু জানে রাখো। তাহলে এইটুকু হলো তোমার হলো সেল ওয়াল। তারপরে সেল ওয়ালের দেখো তোমার আউটার, তারপর আমরা কি বললাম যে সেল ওয়ালের কম্পোজিশন কি ছিল? পেপটাইড ও গ্লাইকেন। এখন আমরা সেল ওয়ালের কম্পোজিশন পেপটাইড ও গ্লাইকেন। তাহলে পেপটাইড ও গ্লাইকেন সমান সমান পেপটাইড প্লাস গ্লাইকেন। পেপটাইড মানে কি? প্রোটিন, এবং গ্লাইকেন মানে কি? সুগার। এখন ইন্টারনেট কানেকশনটা মহা ঝামেলা করতেছে। এখন শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে? জি জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন হলো তাহলে এটাকে পেপটাইড ও গ্লাইকেন হলো কম্পোস্ট অফ পেপটাইডস, প্রোটিন, এবং সুগার, দ্যাট মিন্স গ্লাইকেন। এখন পেপটাইড এখানে পেপটাইড এখানে দেখো 4 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, এই জন্য ভালো টেট্রা অ্যামাইনো অ্যাসিড বা টেট্রা পেপটাইডও বলতে পারো। কি কি থাকবে? একটা থাকবে এল অ্যালানিন, ডি গ্লুটামিক অ্যাসিড, এল লাইসিন অ্যান্ড ডি অ্যালানিন। এই 4টা টেট্রা পেপটাইড। এল অ্যালানিন, ডি অ্যালানিন। তাহলে অ্যালানিন 2টা, এল এবং ডি, তাই তো? তারপরে ডি গ্লুটামিক অ্যাসিড এবং এল লাইসিন, এই 4টা খেয়াল রাখবা। এই 4 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। আর গ্লাইকেন পোর্শনে কি থাকবে? গ্লাইকেন মানে সুগার। এখানে 2 ধরনের সুগার থাকবে, একটা হলো অ্যান অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, আমরা এক্সপ্রেস করি অ্যাম দ্বারা। আরেকটা থাকবে অ্যান অ্যাসিটাইল গ্লুকোজামাইন, এটাকে আমরা এক্সপ্রেস করে থাকি জি দ্বারা। আচ্ছা, এখন এই যে sugar backbone is composed of N-acetyl uramic acid and N-acetyl glucosamine in alternative fashion। মানে হলো একবার যদি N-acetyl uramic acid থাকে, পরের স্টেজে থাকবে N-acetyl glucosamine, তারপরের স্টেজে আবার থাকবে তোমার N-acetyl uramic acid। এইভাবে তোমার অল্টারনেট ফ্যাশনে থাকে। আচ্ছা, এরপরে থাকবে তোমার, তাহলে এটা হলো যে গ্লাইকেনের কথা বলছি। এখন এই টেট্রাপেপটাইড মলিকিউল ইজ অ্যাটাচড টু ইচ অফ দ্য মলিকিউল অফ দ্য অ্যাম মলিকিউল। এটা আমরা ডাইরেক্ট ফিগারে যাই তাহলে ভালো বুঝবা। এই সেকেন্ড এই ফিগারে আমরা যাই, দেখো তাহলে পেপটাইড এবং গ্লাইকেন, তাই তো? তাহলে গ্লাইকেন সুগার কজন আছে? N-acetyl মিউরামিক অ্যাসিড এক্সপ্রেস করছে এম দ্বারা, এবং N-acetyl গ্লুকোজামাইন করতেছি জি দ্বারা। এখানে দেখো
যদি একবার থাকে অ্যানাসিটাইল মিউরামিক অ্যাসিড, পরের ধাপে দেখো অ্যানাসিটাইল গ্লুকোজামাইন, তারপর আবার দেখো অ্যানাসিটাইল মিউরামিক অ্যাসিড। এইভাবে দেখো অল্টারনেটিভ ফ্যাশনে থাকতেছে। এখন তারপর আমরা কি টেট্রাপেপটাইডের নাম শুনলাম। টেট্রাপেপটাইডটা কোথায় বাইন্ড করবে? এটা থাকবে তোমার অ্যানাসিটাইল মিউরামিক অ্যাসিডের সঙ্গে বাইন্ড করছে, দেখো ঠিক আছে, অ্যানাসিটাইল মিউরামিক অ্যাসিডের সঙ্গে বাইন্ড করছে প্রতিটাই দেখো। এরপরে পেন্টাগ্লাইসিন আবার তোমার এই যে দুটা টেট্রাপেপটাইড মাঝখানে আবার ক্রস বেস করে আছে, দেখো তো প্রতিটা দেখো ক্রস বেস, যার ফলে কি একটা ইন্টার ওভেন নেটওয়ার্ক তৈরি হলো। কাপড়ে যে সুতা, কাপড় যখন তৈরি করা হয় তখন একটা নেটওয়ার্ক তৈরি হয়, ঠিক এইরকম একটা দেখো একটা ইন্টার ওভেন নেটওয়ার্ক একটা তৈরি হয়ে গেছে। এটা বুঝছো তো? হ্যাঁ বুঝছো তো এটা নাকি? এখানে ফিগারে দেখো, অনলাইনে আসলে ক্লাস না সব একটু কঠিন হয়। স্যার মিউরামিক অ্যাসিড, হ্যাঁ বলো। স্যার ওই যে অ্যানেসিটাইল মুরামিক অ্যাসিড আবার হচ্ছে অ্যানেসিটাইল গ্লুকোসামিন, এই দুইটার মাঝখানে ওই লিংকটা কিসের? এটা এমনি সালফাইড বন্ড, এটা দুইটাতে অ্যাটাচ করে থাকতেছে, ওই অ্যাটাচমেন্টটাই দেখাচ্ছে আর কি। এটা অ্যানাসিটাইল গ্লুকোজামাইন এবং অ্যানাসিটাইল মিউরামিক অ্যাসিড অ্যাটাচ করে। তারপর আবার দেখো এই যে তার মানে হলো অ্যানাসিটাইল মিউরামিক অ্যাসিড, এর সঙ্গে বাইন্ড করছে কি টেট্রাপেপটাইড। টেট্রাপেপটাইড অলরেডি 4টা আছে, সেটা তো জানলাই। এর সঙ্গে বাইন্ড করছে, দেখো প্রতিটা এম এর সঙ্গে দেখো বাইন্ড করছে, বাইন্ড করেনি। আবার দেখো দুইটা টেট্রাপেপটাইডের মাঝখানে দেখো পেন্টাগ্লাইসেন, এটা আবার বাইন্ড করছে, করেনি? দেখো তো প্রতিটাই দেখো। তার মানে কি একটা হলো ইন্টার ওভেন নেটওয়ার্ক তৈরি হলো। এইভাবে এটা গঠিত। এই ফিগারও দেখতে পারো যে অ্যানাসিটাইল গ্লুকোজামাইন তারপরে অ্যানাসিটাইল মিউরামিক অ্যাসিড, এইভাবে তো অল্টারনেটিভ ফ্যাশন আছে। এবং দেখো অ্যানাসিটাইল মিউরামিক অ্যাসিডের সঙ্গে দেখো ABCD মানে কি টেট্রাপেপটাইড, তার মানে হলো যে এল অ্যালানিন, ডি গ্লুটামিক অ্যাসিড, এল লাইসিন এবং ডি অ্যালানিন, এই 4টা এইভাবে বাইন্ড করছে, তাই তো? আবার এখানে একটা জিনিস দেওয়া নাই, এই যে তাহলে প্রতিটার সঙ্গে দেখো প্রতিটা অ্যামের সঙ্গে বাইন্ড করছে টেট্রাপেপটাইড। আবার পরের এইখানে নিচে একটু দেখো, দুইটা তোমার এখানে অতটা ভালোভাবে দেওয়া নাই, দুইটা তোমার টেট্রাপেপটাইডকে এখানে আবার দুটাকে বাইন্ড করছে পেন্টাগ্লাইসেন, যার ফলে একটা ক্রস ব্রিজিং হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে ইন্টার ওভেন নেটওয়ার্ক। এটুকু জেনে রাখো, ঠিক আছে? ভালো করে দুইটা ফিগারই ভালো করে দেখে নাও, এবং দুটা ফিগারে যে কোনো একটা ফিগার যদি আঁকার প্রয়োজন পড়ে রিটেনে, তাহলে এই হলো পেপটাইডোগ্লাইকেন। এর ফাংশনটা কি তোমরা দেখো, সেল ওয়ালের মেইন জিনিসটা কিন্তু হলো পেপটাইডোগ্লাইকেন, এবং এটাই থিকার, তাই তো? যেহেতু থিকার, তাহলে এটাই কিন্তু ওই যে সেল ওয়াল, আমরা কি আগে কি বললাম, ইট সাপোর্ট উইক সাইটোপ্লাজমিক মেমব্রেন, এবং আরো ভিতরে যে কম্পোনেন্ট গুলো আছে তাকে সাপোর্ট দিচ্ছে। এবং এই সাপোর্টটা সেল ওয়াল কার মাধ্যমে দিচ্ছে হলো তোমার এই পেপটাইডোগ্লাইকেনের মাধ্যমে, ঠিক আছে? গিভস রিলিজেস সাপোর্ট টু সেল ওয়াল, এটাকে সাপোর্ট দিচ্ছে, এই জন্য বলা আছে। তারপর আরেকটা হলো এই যে তোমার সেল ওয়াল কি করে, অসমোটিক প্রেশার নিয়ন্ত্রণ করে, কার মাধ্যমে? এই তোমার এই যে পেপটাইডোগ্লাইকেনের মাধ্যমে। প্রোটেক্ট এগেইনস্ট অসমোটিক প্রেশার, দ্যাট ইজ ওয়াটার। আরেকটা কাজ হলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, সেটা হলো ইট ইজ দ্য টার্গেট সাইট অফ অ্যাকশন অফ বিটা-ল্যাকটাম অ্যান্টিবায়োটিক অ্যান্ড লাইসোজাইম। তোমরা অলরেডি ফার্মাকোলজি পড়েছো। এখন বিটা-ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কি কি আছে এটা মনে হয় এখনো পড়ানো হয়নি, নাকি পড়ানো হয়ে গেছে? পড়ানো হয়ে গেছে? হয়নি? না স্যার হয়নি। তাহলে না এগুলো স্যার। যখন পড়বা তখন বুঝবা। বিটা-ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, তোমার এই যে পেনিসিলিন আছে, এগুলো অনেক অনেক সেফালোস্পোরিন আছে, এগুলো আছে, এগুলো পড়াবে। এই ড্রাগস গুলো কাজ করে তোমার এই যে পেপটাইডোগ্লাইকেনের উপরে কাজ করে, এবং তাকে সেই ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। আর আমাদের ন্যাচারাল কিছু
প্রিভেন্টিভ সাবস্টেন্স থাকে, যে লাইসোজাইম চোখে থাকে, চোখে যদি কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে তাহলে এই লাইসোজাইম কাজ করে, লাইসোজাইম তারপরে কাজ করবে এবং সেই ব্যাকটেরিয়া ভাইরাসকে ডেস্ট্রয় করবে। এই জন্য কাজ হলো তিনটা, তারপরে গিভস রিজেস সাপোর্ট টু সেল ওয়াল, তারপরে অসমোটিক প্রেসার নিয়ন্ত্রণ করতেছে, আরেকটা হলো টার্গেট সাইট অফ অ্যাকশন অফ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক এন্ড লাইসোজাইম। এই তিনটা হলো কাজ। এরপরে এসো টিকোইক অ্যাসিড। টিকোইক অ্যাসিডের কাজ একটাই হলো, সেটা হলো তোমার অ্যাটাচমেন্টে। যেমন ধরো এটা যখন আমরা প্যাথোজেনেসিস করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস করে তখন সে কিন্তু সেলের ভিতরে ডাইরেক্টলি প্রবেশ করতে পারে না। তারা করে কি, যেমন কোনো ব্যাকটেরিয়া যদি রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে প্রবেশ করে তাহলে সেখানে সেল মেমব্রেনে কিছু রিসেপ্টর থাকে, তার সঙ্গে বাইন্ড করবে কার মাধ্যমে, যেমন স্টেফিলোককাস অরিয়াস গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো, যেমন টিকোইক অ্যাসিড এর সঙ্গে বাইন্ড করে সেলের ভেতরে প্রবেশ করবে। তারপর আরেকটা উদাহরণ দেই, যেমন তোমার হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, মেইনলি হয় তোমার ইস্কেরিশিয়া কোলাই, এরা থাকে জিআই ট্র্যাক্টে। যখন কেউ ডেফিকেশন করতেছে তখন এই যে স্টোরের সঙ্গে এই যে ইস্কেরিশিয়া কোলাই এর দ্বারা কন্টামিনেশন হয় তোমার পেরিয়ানাল রিজন। আর এই পেরিয়ানাল রিজন থেকেই সেখানে তোমার প্রথমে কলোনি তৈরি করবে, সেখানে তারা বংশবৃদ্ধি করে তোমার ইউরেথ্রাতে ইউরিনারি ট্র্যাক্টে প্রবেশ করবে এবং তোমার সেখানে বাইন্ড করে পাইলাই দ্বারা, সেটা আমরা পাইলাই একটা কাজ আছে, পরে আমরা পাবো, তখন বুঝবা। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে বা টিকোইক অ্যাসিড কাজ করতেছে তোমার হলো বাইন্ডিং হিসাবে। তাহলে এখানে দেখো যে ইনস্টেফিলোকক্কাই টিকোইক অ্যাসিড মেডিয়েট অ্যাডহেরেন্স অফ দ্য অর্গানিজম টু মিউকোজাল সেলস। যদি বাইন্ড না করে, যেমন ইউরেথ্রাতে যখনই বাইন্ড করলো, যদি বাইন্ড না করে তাহলে হবে কি, যখন তুমি ইউরিনেশন কেউ করতেছে তখন সেই ব্যাকটেরিয়া ওয়াশ আউট হয়ে চলে যাবে, তাহলে সে ইনফেকশন করতে পারবে না। এই জন্য একটা তোমার ইনফেকশন করার পূর্বশর্তই হলো তাকে ব্যাকটেরিয়া প্রথমে আগে বাইন্ড করবে অবশ্যই। আর একটা কি হলো, এই টিকোইক অ্যাসিডের মধ্যে কিছু এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং এর বিপরীতে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে কি they are antigenic and induce স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করবে। এবং এগুলো তৈরি হয় কোথা থেকে, located in outer layer of gram positive cell wall and extend from it. গ্রাম পজিটিভ সেল ওয়ালের আউটার লেয়ার বেশ, দ্যাট মিনস হলো তোমার সেল মেমব্রেন থেকে তারা তৈরি হয়ে এক্সটেন্ড করবে। যেমন তোমার ফিগারটা দেখো, আগের ফিগারটা, এই দেখো টিকোইক অ্যাসিড দেখো বাইন্ড করছে, এই টিকোইক অ্যাসিড দেখো এই যে ব্লাক যেটা দেখো বাইন্ড করছে না, ব্লাক বাইন্ড করছে দেখো, এই যেখানে তৈরি হয় দেখো, এখান থেকে উৎপন্ন হয়, এটা হলো তোমার টিকোইক অ্যাসিড। তাহলে টিকোইক অ্যাসিডের একটা মেইন ফাংশন হলো তোমার হলো অ্যান্টিজেন, একটা হলো বাইন্ডিং হিসেবে অর্গান হিসেবে কাজ করতেছে, আরেকটা হলো অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে, দুইটা। এবং তৈরি হয়ে কোথা থেকে সেটা জানো, এবং এটা তৈরি করে কি অনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, নট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তারপরে লিপোপলিস্যারাইড, এলপিএস, লিপোপলিস্যারাইড। তোমরা জানছো সেল ওয়ালের কম্পোজিশন কি ছিল, লিপোপলিস্যারাইড, তারপরে কি ছিল লিপোপ্রোটিন এবং ফসফোলিপিড, তাই তো। এখন আমরা এই লিপোপলিস্যারাইড নিয়ে এটা আলোচনা করব এবং এটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখো, আচ্ছা তাহলে লিপোপলিস্যারাইডটা তোমার দেখো, lipopolysaccharide of the outer membrane of the cell wall of gram-negative bacteria is called endotoxin because গ্রামীণ ক্লাস উপরে
আগের মাসের তারপরে দেখো লিফোপলিসাইড দেখো এটা outer member of the cell wall of the gram-negative bacteria is called endotoxin because it is an integral part of the cell wall and is released when the cells are lyised. তার মানে হলো যে outer membrane আমরা জানছিলাম outer membrane তে তোমার তিনটা পার্ট, একটা হলো লিপোপলিসাইড, আরেকটা হলো লিপোপ্রোটিন, আরেকটা হলো ফসফোলিপিড, তাই তো? সবচেয়ে বাইরের যে outer membrane এর যে বাইরের পোরশনটা সেটাকেই বলা হচ্ছে লিপোপলিসাইড এবং এটাই তোমার কিন্তু টক্সিন হিসেবে কাজ করে এবং এন্ডোটক্সিন হিসেবে কাজ করে। শুধু আবার এইটুকু জানে রাখো। এটা আবার কম্পোজিশন দেখো তিনটা, একটা ফসফোলিপিড সংক্ষেপে বলবো লিপিড এ, তারপরে কোর পলিসাইড এবং একটা হলো আউটার পলিসাইড। এটা আমার ফিগারে দেখা যাও। কোর পলিসাইড সেন্ট্রালি থাকবে কোর, যে এটা আউটার মেমব্রেন, লিপোপলিসাইড এন্ডোটক্সিন হিসেবে কাজ করে। দেখো মাঝখানে থাকতেছে তোমার দেখো কোর পলিসাইড, এটা কোর পলিসাইড বাইরে, আর তোমার বাইরে কি থাকতেছে তোমার এটাকে বলবো হলো লিপিডে বা লিপিডে। আরেকটা হলো কি সবচেয়ে বাইরে যেটা থাকে সেটা হলো পলিস্যাকারাইড, এটা আরেকটা নাম হলো সোমাটিক ও অ্যান্টিজেন। তোমার এই লিপিডে এটাই তোমার টক্সিন হিসেবে কাজ করে, আর এই তোমার আউটার পলিসাইড এটা তোমার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এটা জানা রাখো। তাহলে হলো কি সবচেয়ে ভিতরটা লিপোপলিসাইডের যে কম্পোনেন্ট, সবচেয়ে ভিতরের পোরশন লিপিডে, তারপরে কোর পলিসাইড এবং আউটার পলিসাইড। তারপর লিপিডের কাজ হলো এটা এন্ডোটক্সিন হিসেবে কাজ করে, আর আউটার পলিসাইড এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তাহলে আমরা এটা এখন এই ফিগারটা ওই একই ভাবে ওটা বিভিন্নভাবে এক্সপ্রেস করা হয়েছে, এটা দেখে নিও। এখানে দেখো ওই যে আগে যেটা আমি বললাম যে টক্সিসিটি করে আর অ্যান্টিজেনিসিটি হিসেবে কাজ করে। তাহলে ফাংশনও বলতে পারো বা ইম্পর্টেন্স বলতে পারো। লিপোপলিসাইড টক্সিসিটি কোন পার্টটা করে? লিপোপলিসাইডে তোমার লিপিডেটাই তোমার টক্সিন হিসেবে কাজ করে। লিপিডে ইজ রেসপন্সিবল ফর দ্য টক্সিক ইফেক্ট অফ এন্ডোটক্সিন, এটা জানে রাখো। যেগুলো এখন হয়তো কঠিন লাগবে কিন্তু আস্তে আস্তে পড়ো, এতদিন যখন করবা তখন এটা আরো ক্লিয়ার হবে। আরেকটা হলো অ্যান্টিজেনিসিটি হিসেবে কাজ করে, যে আউটার পলিস্যাকারাইড is the important somatic or O antigen of several gram-negative bacteria. It is used in the laboratory diagnosis. এই দুটা তোমরা জানে রাখো। এরপরে এসো পেরিপ্লাজমিক স্পেস। গত ক্লাসে একজন কোশ্চেন করেছিল পেরিপ্লাজমিক স্পেস কোথায় থাকে, সেটা অলরেডি তোমরা জেনেছো যে স্পেস কোথায় থাকে। এটা ডিফাইন আমরা করি। It is the space between the inner cytoplasmic membrane and outer membrane of the gram-negative bacteria. তার ফিগারটা আবারও দেখাই। এই ফিগারে দেখো, এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন, ইট ইজ এ স্পেস বিটুইন এই সাইটোপ্লাজমিক মেমব্রেন অথবা বলতে পারো সেল মেমব্রেন এন্ড আউটার মেমব্রেন, এর ভিতরে যে স্পেসটা এটাকে বলা আছে পেরিপ্লাজমিক স্পেস। ঠিক আছে, এটা হলো পেরিপ্লাজমিক স্পেস। আচ্ছা, এই স্পেসের মধ্যে কি কি থাকে? কিছু মিউরিন লেয়ার থাকে এবং প্রোটিন থাকে জেল আকারে, জেল লাইক সলিউশন অফ প্রোটিন, এবং এর ভলিউম হলো 20 to 40% অফ সেল ওয়াল, সেল ভলিউম। দেখো আচ্ছা, এখন দেখো এর ফাংশনটা কি বা ইম্পর্টেন্সটা কি। এই পেরিপ্লাজমিক স্পেসে থাকে তোমার বিটা ল্যাকটেজ এনজাইম থাকে। এই বিটা ল্যাকটেজ এনজাইম থাকার জন্য কি হবে? ইট ডিগ্রেড দ্য বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক such as তোমার penicillin and other beta lactam drugs. Thus it causes
পেনিসিলিন রেজিস্ট্যান্স। তাহলে হচ্ছে কি যে যখন তোমার এটা সেল ওয়ালও থাকে বিটা ল্যাকটেজ এনজাইম, যখন আমরা ক্লিনিক্যালি যখন একটা ড্রাগস দেয়, বিশেষ করে পেনিসিলিন বিটা ল্যাকটাম ড্রাগস যেমন পেনিসিলিন এবং আদার বিটা ল্যাকটাম ড্রাগস যেমন সেভালোস্পোরিন, এগুলো যখন দেওয়া হয় তখন করবে কি এই ড্রাগসগুলোর তোমার বিটা ল্যাকটাম রিং থাকে, ফার্মাকোলজিতে ক্লিয়ার হবে বিটা ল্যাকটাম রিং থাকে, এই রিংটাকে তারা এই বিটা ল্যাকটাম এনজাইমটা ভেঙে দেবে, যার সেই ড্রাগসটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে এবং যা এইভাবে কিন্তু পেনিসিলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। তারপরে আর কি থাকে দেখো, এখানে থাকে সেভেলডার্স প্রোটিন which help in transport of amino acids, sugar, vitamin and ions through the cell wall to the inner side of the bacteria. যেটা আমরা সেল ওয়ালও পড়েছি, এখানে প্রোটিন কিছু থাকে, এই প্রোটিনের সঙ্গে তোমার অ্যামাইনো অ্যাসিড, সুগার, ভিটামিন এগুলো বাইন্ড করে সেলের ভিতরে প্রবেশ করবে, যার ফলে ব্যাকটেরিয়া এইভাবে তার নিউট্রিশনটা খাবারটা সে নিচ্ছে। এগুলো ক্ষুদ্র সাবস্টেন্স গুলো। আবার আরেকটা পরের ইয়াতে দেখো, যেগুলো তোমার বড় সাবস্টেন্স সেগুলো তোমার ভিতরে সেলের ভিতরে প্রবেশ করতে হবে না, সেগুলো কিভাবে প্রবেশ করবে, এই জন্য এর জন্য থাকে তোমার সাম হাইড্রোলাইটিক এনজাইম এই পেরিপ্লাজমিক স্পেসে থাকে, যেমন অ্যালকালাইন ফসফেটেস এন্ড 5 নিউক্লিওটাইডেস that helps to break down non-transportable substances into transportable ones. তাহলে তোমার একটা খাবার নিচ্ছে, এবার নিচ্ছে একটা হলো তোমার যেগুলো ক্ষুদ্র সেগুলো করতে থেকে বিভিন্ন প্রোটিন একসঙ্গে বাইন্ড করে তোমার সেলের ভেতরে প্রবেশ করবে, যেমন অ্যামাইনো অ্যাসিড, সুগার, ভিটামিন এবং আয়রন। আর যেগুলো বড় সাবস্টেন্স সেগুলোকে তোমার তোমার ভেঙে দেবে কিছু হাইড্রোলাইটিক এনজাইম যেমন অ্যালকালাইন ফসফেটেস এন্ড 5 নিউক্লিওটাইডেস, এগুলো করে যাতে তোমার সেলের ভেতরে ট্রান্সপোর্ট করতে পারে, প্রবেশ করতে পারে। আর মেইন ফাংশন কি বললাম যে এর মধ্যে বিটা ল্যাকটাম এনজাইম থাকে, যেটা তোমার কি করবে বিটা ল্যাকটাম ড্রাগস কে ভেঙে দেবে এবং রেজিস্ট্যান্স করবে, যেমন পেনিসিলিন, সেভালোস্পোরিন এবং আদার বিটা ল্যাকটাম ড্রাগস অনেক আছে, পরে জানবা। তাহলে আগে এবার গেল পেরিপ্লাজমিক স্পেস গেল, এরপরে তার সেল ওয়াল কিন্তু গেল, এরপরে এসো সাইটোপ্লাজমিক মেমব্রেন। এখানে দেখো আমরা জানি ভিতরে কি থাকবে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, তাই তো আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নিউক্লিয়াস বলি আর নিউক্লিয়েট বলি। এই সাইটোপ্লাজম আর নিউক্লিয়েট একই কাভারিং দিয়ে থাকবে কি সাইটোপ্লাজমিক মেমব্রেন, বা আরেকটা ওকে বলতে পারি সেল মেমব্রেন। এই জন্য বলা আছে ইট লাইস জাস্ট ইনসাইড পেপটাইডোগ্লাইকেন লেয়ার, এবং কম্পোজিশন না জানলেও হবে, ফসফোলিপিড দ্বারা গঠিত। ফাংশন দেখো একই রকমই হচ্ছে, যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ মলিকুলস ইন দ্য সেলস, যেমন অ্যামাইনো অ্যাসিড, সুগার এগুলো তোমার বাইন্ড করে সেলের ভিতরে প্রবেশ করবে। আরেকটা ফাংশন কি এনার্জি জেনারেট করে বাই অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আবার আর কি করে সিনথেসিস করে প্রিকারশন অফ সেল ওয়াল, আর কি করে সিক্রেশন অফ এনজাইম এন্ড টক্সিন। এই চারটা কাজটা জানে রাখো। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টার মলিকুল ইন দ্য সেলস এনার্জি তৈরি করতেছে, তারপরে সেল ওয়ালের যে প্রিকারশন এগুলোকে সিনথেসিস করে, আবার কিছু এনজাইম এবং টক্সিনকে সিক্রেশন করতেছে। এনজাইম কি কি আছে, টক্সিন কি কি আছে, এগুলো আমরা জানবো যখন প্যাথোজেনেসিস করবো, তখন আমরা জানবো। তাহলে এই হলো সাইটোপ্লাজমিক মেমব্রেন। তাহলে সাইটোপ্লাজমিক মেমব্রেন এর ভিতরে থাকবে তোমার সাইটোপ্লাজম, এবং অলরেডি কি কি আছে তোমরা জানো, শুধু রাইবোজোম থাকে এবং নিউক্লিয়েন্ট গ্র্যানুল থাকে, যেটা আমরা ফিগারে আমরা দেখেছি। কিন্তু আর কি থাকে, এক পাশে থাকে তোমার ডিএনএ থাকে, নিউক্লিয়েট থাকে, নট নিউক্লিয়াস, নিউক্লিয়েট, এবং নিউক্লিয়েটের মধ্যে তোমার ডিএনএ থাকে, এবং এর মধ্যে তোমার ক্রোমোজোম থাকে, তাই তো। এই হলো সাইটোপ্লাজম। তারপরে আমরা আরেকটা কি বলেছি, রাইবোজোম থাকে। হ্যাঁ, রাইবোজোমের কাজ তোমার অলরেডি জেনেছো, এটার কাজ হলো, এবং এটা তোমার অ্যানাটমিতে পড়ে আসছো, গ্রোথ অ্যানাটমি, ওর ফিজিওলজিতে পড়ে আসছো। রাইবোজোমের কাজ হলো প্রোটিন সিনথেসিস করা। তাহলে বলতে পারি দিস আর দ্য সাইটস অফ প্রোটিন সিনথেসিস। এবং এটার দেখো এই যে রাইবোজোমটার, এটার প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার আমরা জানছি কি 70s। ওর আবার সাব ইউনিট আছে
50s and 30s। আর মনে হচ্ছে ইউক্যারিওটিক সাউন্ড পাওয়া যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। যাচ্ছে স্যার, ওর নেটের সমস্যা হতে পারে। স্যার ঠিক আছে স্যার, সাউন্ড সমস্যা নাই, আপনি বলতে থাকুন। সাউন্ড ঠিক আছে স্যার। তারপরে ইউক্যারিওটিক এটা নেটে সমস্যা মাঝে মাঝে করতেছে, এটা থাকে যাবে এটা। এখন নাইমা মারছে কানা ভালো, বুঝছো? এখন এইভাবে ক্লাস করে যাও। তো ইউক্যারিওটিক রাইবোজোম স্যার কিছু শোনা যাচ্ছে না, সাউন্ড আসতেছে না। নয়ন তুমি রিকানেক্ট করো, অফ করে দিয়ে আবার নতুন করে ইন্টারনেট সমস্যা সম্ভবত। রিকানেক্ট করো। অনেকে শুনতেছে, তাহলে ওটা তোমার প্রাইভেট সমস্যা, তাহলে এটা পার্সোনাল সমস্যাটা। এটা ইউক্যারিওটিক রাইবোজোম এর থাকে 80s, সাবইউনিট কি 60s and 40s। আর প্রোক্যারিওটিক অর্গানিজমে থাকে 70s, আর সাবইউনিট হলো 50s and 30s। আর ইউক্যারিওটিক অর্গানিজমে থাকবে 80s আর সাবইউনিট দুটো, একটা হলো 60s and 40s। এই হলো তোমার রাইবোজোম। এখন এসো নিউক্লিওয়েড। নিউক্লিওয়েডের মধ্যে কি থাকবে? এরিয়া অফ সাইটোপ্লাজম হোয়ার ডিএনএ ইজ লোকেটেড। এর মধ্যে তোমার ডিএনএ থাকবে, এবং ডিএনএটা কেমন? সিঙ্গেল সার্কুলার ডিএনএ, তোমরা অলরেডি জানছো সিঙ্গেল সার্কুলার ডিএনএ। আর ইউক্যারিওটিক অর্গানিজমে কি থাকে? ম্যানি, তোমার অনেক থাকে, অনেক ডিএনএ থাকে, তাই তো? ক্রোমোজোম অনেক থাকে, আর এখানে সিঙ্গেল থাকে, সিঙ্গেল সার্কুলার ডিএনএ থাকে। এবং আমার নিউক্লিয়েট বলতেছে কেন, বা কম্পোজিশন কি? নো নিউক্লিয়ার মেমব্রেন, নো নিউক্লিয়াস, নিউক্লিয়াস নো নিউক্লিওলাস, নো মাইটোটিক স্পিন্ডল এন্ড নো হিস্টোন, কিছুই নাই। তাহলে আমরা বলতে পারি এটা নিউক্লিয়ার বলা হচ্ছে এই জন্য যে নিউক্লিয়ার মেমব্রেন নেই এবং নো নিউক্লিওলাস। এই দুটো কারণে আমরা মেইনলি বলতে পারি যে নিউক্লিয়েট, তার মানে ট্রু নিউক্লিয়াস নাই, এই জন্য বলা হচ্ছে, এই জন্য বলা হয় নিউক্লিয়েট। এটুকু আমরা জানি। আর এই যে এটা গুরুত্বপূর্ণ, নিউক্লিয়েটের পাশেই থাকে তোমার প্লাজমিড, ওর পাশে ফিগারে দেখে নিও তোমরা প্লাজমিড। প্লাজমিড এটা আবার কি দেখো, প্লাজমিড আর এক্সট্রা ক্রোমোজোমাল double stranded circular DNA molecules that are capable of bacterial chromosome। এখানে ক্রোমোজোম থাকে, ডিএনএ এর মধ্যে ক্রোমোজোম থাকে। এটা আবার কি ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ। আগেটা কি ছিল সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এটা হলো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকবে। আর এবং এটা থাকবে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ একটা দুটাই থাকবে, এইটুকু জানে রাখো। তাহলে প্রথমটা ডেফিনিশন, তারপরে এটা থাকে কোথায় এটা জানো। ফাংশনটা, এটা বিভিন্ন রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্সের জন্য এটা দায়ী। এখন রেজিস্ট্যান্স কিভাবে করে দেখো, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এই যে আমরা এখন অ্যান্টিবায়োটিক দেখো 1990 দশক পর্যন্ত অ্যান্টিবায়োটিক অনেক কম অ্যান্টিবায়োটিক ছিল, কিন্তু তারপরে এখন দেখতে অনেক অ্যান্টিবায়োটিক চলে আসছে। কিন্তু চলে আসলে হবে কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। কি কারণ হচ্ছে? এই যে প্লাজমিড, আরো অনেক কারণ আছে, তার মধ্যে প্লাজমিড একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে কিভাবে করে? বাই মেডিয়েটিং প্রোটিন ভেরিয়াস এনজাইম। এনজাইম আমরা প্লাজমিড এটুকু জানে রাখো, যেমন বিটা ল্যাকটেজ এনজাইম, ওটাও কিন্তু প্লাজমিডের মাধ্যমে হয়। আরো আছে অনেক, এগুলো শুধু এইটুকু জানা রাখো। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে বাই প্রোটিন ভেরিয়াস এনজাইম। তারপরে আর রেজিস্ট্যান্স কি করে? রেজিস্ট্যান্স হেভি মেটালস, যেমন মার্কারি সিলভার, কিভাবে করে? বাই প্রোটিন রিডাক্টেজ এনজাইম। তারপরে রেজিস্ট্যান্স টু আল্ট্রাভায়োলেট লাইট, ইউভি লাইট, বাই প্রোটিন ডিএনএ রিপেয়ার এনজাইমস। তাহলে রেজিস্ট্যান্স এগুলো করতে হয়। আর কি করে? পাইলা সিনথেসিস করে। তোমরা অলরেডি জানছো পাইলা একটা নন রেসিডেন্সিয়াল স্ট্রাকচার, এটা পরে পড়বো। পাইলাটাও এই প্লাজমিডের মাধ্যমে সিনথেসিস করে, হুইচ মিডিয়েট। পাইলার কাজ হলো অ্যাডারেন্স অফ দ্য ব্যাকটেরিয়া টু এপিথেলিয়াল সেলস, কিছু আগে যেটা বললাম। তারপর কি করে? প্রোডাকশন অফ এক্সোটক্সিন, নট এন্ডোটক্সিন, এক্সোটক্সিন ধরে এখানে প্রোডাকশন অফ এক্সোটক্সিন ইনক্লুডিং সেভারাল ইন্টারটক্সিন। আপাতত মুখস্থ করে যাও, এগুলো পরে বুঝবা। আরো কি করে? টক্সিন তৈরি করে আরো ব্যাকটেরিওসিনস which are produced by certain bacteria which are lethal to other bacteria। ব্যাকটেরিওসিন যেমন ইস্কেরিয়া কলাই, এটা কিন্তু তৈরি করে
এরা করবে কি যে অন্য ব্যাকটেরিয়াকে সেখানে গ্রো হইতে দেবে না। তাহলে এই হলো ফাংশন। তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করতেছে, তারপরে রেজিস্ট্যান্স হেভি মেটালস, হেভি রেজিস্ট্যান্স টু আল্ট্রাভায়োলেট লাইট, এই তিনটা রেজিস্ট্যান্স। তারপরে কি পাইলার সিনথেসিস করে এবং তৈরি করে কি এক্সোটক্সিন, আরেকটা করে টক্সিন ব্যাকটেরিয়াসিন। এই হলো প্লাজমিডের ফাংশন। এরপরে আসো ক্যাপসুল। ক্যাপসুল হলো নন এসেনশিয়াল স্ট্রাকচার। এগুলো কিন্তু পরে যেগুলো বলতেছি প্লাজমিড এটাও কিন্তু নন এসেনশিয়াল স্ট্রাকচার। সবচেয়ে একটা ব্যাকটেরিয়ার বাইরের পোর্শনটা কি ক্যাপসুল। They are extracellular matrix secreted by bacteria এবং এটার কম্পোজিশন কি পলিস্যাকারাইড নেচার। সব ব্যাকটেরিয়াদের ক্যাপসুলের কম্পোজিশন হলো পলিস্যাকারাইড এক্সেপ্ট ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এটা তোমাদের অত না জানলে হবে, শুধু জানে রাখো পলিস্যাকারাইড নেচার কম্পোজিশন। এবং they are important virulence factor. They prevent phagocytosis by preventing deposition of complement and antibiotic or its surface. এটা আমরা যখন প্যাথোজেনেসিস করব, পাশাপাশি যখন ইমিউনোলজি করব, তখন ক্লিয়ার হবে। এখন আমি অনেক টার্ম বলবো যেগুলো তোমরা বুঝবা না, তো আমি সংক্ষেপে বলি। সেটা হলো এই ভিরুলেন্সি ফ্যাক্টর, মানে রোগ তৈরি করার ক্ষমতাকেই বলা হয় ভিরুলেন্সি ফ্যাক্টর। ঠিক আছে, এখন এটার জন্য অনেক ফ্যাক্টর আছে। এগুলো কি করে, যেমন হলো তোমার একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন আমাদের বডিতে প্রবেশ করে, তখন হয় কি ওর বিপরীতে অ্যান্টিবডি তৈরি হয় এবং কিছু কমপ্লিমেন্ট তৈরি হয়, যেমন হলো কমপ্লিমেন্ট 3B, এই দুটো তৈরি হয়। এগুলো হলো ফ্যাগোসাইট। এগুলোর মাধ্যমে একটা আমাদের যে সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনীকে বডির ভিতরে সেনাবাহিনী, হ্যাঁ, লিউকোসাইটস, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট আছে, তারপরে তোমার নিউট্রোফিল আছে, এগুলো করে। এগুলো তোমার ডাইরেক্টলি কিন্তু ফ্যাগোসাইট করতে পারে না। ফ্যাগোসাইট কিভাবে করে, এরা প্রথমে যে অ্যান্টিবডি তৈরি হলো এবং তোমার কিছু তোমার কমপ্লিমেন্ট তৈরি হলো, এগুলো করবে কি ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসের চতুর্দিকে ওরা ডিপোজিট হবে। ঠিক আছে, যেমন ধরো এই যে মাগুর মাছ খুব পিচ্ছিল না, তোমার ধরতে যাও, হাত দিয়ে এমনি ধরতে যাও, সহজে ধরতে পারবে না, ও পিচ্ছিল হয়তো ধরতে পারবে না, কিন্তু ওর মধ্যে তুমি ছাই দাও, তাহলে কিন্তু তুমি ইজিলি ধরতে পারবে। ঠিক আছে, ঠিক তেমনই এই যে ব্যাকটেরিয়া ভাইরাস, এদেরকে যে ইনগাল্ভ করবে আমাদের সেনাবাহিনী, এই ম্যাক্রোফেজ মেইনলি, এছাড়া নিউট্রোফিল, এটা কিন্তু ডাইরেক্টলি কিন্তু ফ্যাগোসাইট করতে পারে না। এরা করে কি এই ক্যাপসুল বা তোমার সেল ওয়াল, এইখানে তোমার প্রথমে ওই যে তোমার হাত হিসেবে ব্যবহার করবে তোমার অ্যান্টিবডি এবং কমপ্লিমেন্ট 3B। এরা করবে কি চোদ্দিকে তাকে ঘিরে ফেলবে, ঘিরে ফেলার পরে এটা দিয়ে তারা তখন সেল তারা খেয়ে ফেলে। এইভাবে আপাতত জেনে রাখা এটা। এরপর তোমার জানতে হবে যে ইম্পর্টেন্ট ক্যাপসুল। অলরেডি বলা হলো যে এটা কি প্রোটেক্টিং কভারিং এগেইনস্ট ব্যাকটেরিয়াস, ফ্যাগোসাইটিক সেল অ্যান্ড এনজাইমস। তাহলে এটা প্রথম কি দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে। আরেকটা দেখি অ্যাডিয়ারেন্স অফ ব্যাকটেরিয়া টু হিউম্যান টিস্যু। আমরা কিন্তু অলরেডি তাহলে এটা সহ তিনটা পাইলাম, কিন্তু একটা হলো তোমার টিকোইক অ্যাসিড, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যখন বাইন্ড করতেছে তখন টিকোইক অ্যাসিডের মাধ্যমে করতেছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখন করতেছে বাইন্ডিং, তার মধ্যে করতেছে পাইলারের মাধ্যমে কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া করে। আবার এই যে ক্যাপসুল, এটার মাধ্যমে কিন্তু অ্যাডিয়ারেন্স করে হিউম্যান টিস্যুর সঙ্গে। তিনটা ফ্যাক্টর জানলা তোমার ফলে। আরেকটা হয় কি স্পেসিফিক আইডেন্টিফিকেশন অফ অ্যান অর্গানিজম and anticapsular antibody plus capsule swelling. This swelling phenomenon is called Coelin reaction. এটা পরে আমরা স্টেপটোকস নিউমোনিয়া পড়াবো, তখন এটা ভালো করে বুঝবা। আরো কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন হলো বলি ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া যেগুলো আছে, সব ব্যাকটেরিয়া ক্যাপসুল নাই। তো কিছু রিয়েজেন্ট আমরা যখন ব্যাকটেরিয়ার সঙ্গে মিক্সড করি, তখন হয় কি ওই রিয়েজেন্ট গুলো ক্যাপসুল এবং সেল ওয়ালের মাঝখানে
অ্যাকুমুলেট হবে, জড়ো হবে। সেখানে জড়ো হলে হবে কি, ওই ক্যাপসুলটা সোয়েলিং হবে, ফুলে যাবে। সেটাকে বলা হয় কোয়েলিয়াম রিয়াকশন। এবং এর মাধ্যমে আবার ওই সেই অর্গানিজমকে আইডেন্টিফাই করতে পারি কোন কোন অর্গানিজম, যেগুলো ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা একটা। আর একটা কি, ক্যাপসুলার পলিস্যাকারাইড আর used as the antigen in certain vaccine. আমরা যে বিভিন্ন ভ্যাকসিন তৈরি করি, এই ক্যাপসুল থেকেও তৈরি করা হয়। ঠিক আছে, এই ক্যাপসুলার পলিস্যাকারাইড এটা ভ্যাকসিন অ্যান্টিজেন হিসেবে কাজ করে, যার মাধ্যমে আমরা ভ্যাকসিন তৈরি করি। তাহলে একটা হলো প্রোটেক্টিং কাভারিং নিচ্ছে, যেমন এই ফ্যাগোসাইটিক সেল এবং ব্যাক্টেরিওফাজ এবং এনজাইম, এগুলো সহজে তোমার ফ্যাগোসাইট করতে পারবে না। আরেকটা কি, আমাদের হিউম্যানিটির সঙ্গে বাইন্ড করতে হেল্প করতেছে এগুলো। আরেকটা অর্গানিজম আইডেন্টিফাই করতে হেল্প করতেছে বাই, যেটাকে বলি আমরা কোয়েলিয়াম রিয়াকশন। আরেকটা হচ্ছে কি, যে ক্যাপসুলের মধ্যে থাকে পলিস্যাকারাইড, এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং এই অ্যান্টিজেনের মাধ্যমে আমরা কিছু ভ্যাকসিন তৈরি করি। এই চারটা হলো ফাংশন। এই জিনিসগুলো তোমার ভালো করে পড়বা, তাহলে পরবর্তীতে তোমাদের সুবিধা হবে। এখন কি কি ব্যাকটেরিয়া ক্যাপসুল থাকে? সব ব্যাকটেরিয়া ক্যাপসুল থাকে না। যেমন তোমার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, নাইজেরিয়া গনোরি, নাইজেরিয়া মেনিনজাইটিস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ক্লেবশিয়েলা নিউমোনি অ্যান্ড ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্স। এই কয়েকটা নাম জানবা: স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, নাইজেরিয়া গনোরি এবং নাইজেরিয়া মেনিনজাইটিস। এই যে 1, 2, 3, 4, এগুলোকে আমরা সংক্ষেপে বলি ফাস্টিডিয়াস অর্গানিজম। এটা ফাস্টিডিয়াস অর্গানিজম পরে আবারও বলবো আমি। আপাতত এই চারটাকে একটা লিখে রাখো, যে ফাস্টিডিয়াস অর্গানিজম মানে শরীর, এরা খুব ফ্রেজাইল, এরা কিন্তু খুব ভঙ্গুর। আমাদের বডিতে যখন থাকতেছে তখন সহজে মরে না, কিন্তু যখন বডির বাইরে আসে সঙ্গে সঙ্গে তারা মারা যায় কিছুক্ষণ পরেই। এই জন্য বলা হয় ফাস্টিডিয়াস অর্গানিজম। এই চারটা হলো ফাস্টিডিয়াস অর্গানিজম: স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, নাইজেরিয়া গনোরি এন্ড নাইজেরিয়া মেনিনজাইটিস। এই চারটা হলো ফাস্টিডিয়াস অর্গানিজম, জেনে রাখো। এর সঙ্গে তোমার বলবা, তাহলে খেয়াল রাখতে সুবিধা হবে। ঠিক আছে, এটা কমন হেডিং হলো। এরপর কি, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, যেটা করে অ্যানথ্রাক্স, তারপর ক্লেবশিয়েলা নিউমোনি এবং ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্স। এই কয়েকটাই তোমার ক্যাপসুল তৈরি করে। তারপরে হলো ফ্লাজিলা বা ফ্লাজিলাম, যেটাই বলো না কেন। আমি ফিগারে দেখাইছিলাম যে একটা অর্গানিজমের ভেতরে তোমার ওই যে অনেক তোমার পাইলাই দেখাইছে, তাই তো? পাইলাই কিছু দেখাইলাম এবং ফ্লাজিলা দেখালাম, তাই না? এটা প্রথম যে শীটটা দেখালাম সেটাতে দেখো যে একটা সেল ওয়ালের চতুর্দিকে তোমার পাইলাই আছে, কিন্তু পাইলাইগুলো কিন্তু তোমার চিকন হেয়ার লাইক প্রজেকশন। আর 3টা দেখাইছি কি বড় বড় একবারে তোমার থ্রেড লাইক স্ট্রাকচার, সেগুলো হলো ফ্লাজিলা। এবং ফ্লাজিলার কাজই হলো তোমার মুভমেন্ট করানো। এবং যে সমস্ত ব্যাকটেরিয়ার এই ফ্লাজিলা থাকে তারাই মুভমেন্ট করতে পারবে, আর যে সমস্ত ব্যাকটেরিয়ার ফ্লাজিলা থাকে না তারা মুভমেন্ট করতে পারবে না। ঠিক আছে, এই জন্য বলা আছে দে আর দ্য অর্গান অফ লোকোমোশন। আচ্ছা, উৎপত্তি কোথা থেকে হয়? arises from the cell membrane, thread like with uniform length and diameter. তাহলে এটা হলো অর্গান অফ লোকোমোশন এবং arise from the cell membrane। সেল মেমব্রেন থেকে এরা তৈরি হয় এবং এটা থ্রেড লাইক স্ট্রাকচার। তাহলে ডেফিনেটলি কি বলবো? দে আর দ্য থ্রেড লাইক স্ট্রাকচার arise from the cell membrane। এবং কম্পোজিশন কি? একজন প্রোটিন থাকে, সেই প্রোটিনকে বলি ফ্লাজেলিন, এবং এটা অ্যান্টিজেন হিসেবে ইউজ হয়। এবং একটা ব্যাকটেরিয়াতে কতগুলো থাকে? 10 to 20 ফ্লাজেলা পার সেল। আর পাইলাই থাকে 100 থেকে 200টা পার সেল। 10 to 20 ফ্লাজেলা পার সেল থাকে, অনেক কম কিন্তু। এবং কাজ হলো মুভমেন্ট করা। এটা আবারও দেখো
আর ফ্লাজিলা কি কি থাকে? টাইপস অফ ফ্লাজিলা কি কি? 4 ধরনের। এটা রিটেন পরীক্ষায় আসে, ভাইভাতে আমরা অত ধরি না, রিটেন পরীক্ষায় আসে। মনোট্রাইকাস, অ্যাম্পিট্রাইকাস, লফোট্রাইকাস এন্ড পেরিট্রাইকাস। মনো মানে সিঙ্গেল, একটা থাকবে। তাহলে কি বলতে পারি? এ সিঙ্গেল ফ্লাজেলা অ্যাট ওয়ান পল। এক্সাম্পল কোন কোন ব্যাকটেরিয়া? ভিব্রিও, যেটা তোমার কলেরা করে, আর হলো হেলিকোব্যাক্টেরিয়া পাইলরি, এটা করে কি? পেপটিক আলসার করে, তাই তো? এটা হলো মনোট্রাইকাস। আর কি থাকে? অ্যাম্পিট্রাইকাস। এখানে সিঙ্গেল ফ্লাজেলা থাকে, অ্যাট ইচ পল। আগেটা হলো ওয়ান পোলে থাকে, একটা থাকে, আর অ্যাম্পিট্রাইকাস হলো 2 পোলে থাকতেছে, যেমন ক্যাম্পাইলোফ্লাজিয়া জনি। লফোট্রাইকাস, এখানে কি থাকে? ট্রাপ অফ ফ্লাজেলা অ্যাট ওয়ান পল। কয়েকটা ফ্লাজেলা থাকবে গুচ্ছাকারে, একটা পলে থাকবে, সেটা হলো উদাহরণ হলো স্পাইরিলাম। স্পাইরিলাম যেমন হলো ট্রেপোনোপ্যালিডাম, লফোট্রাইকাস সেটা। আর কি থাকে তোমার? পেরিট্রাইকাস। পেরি মানে কি? চতুর্দিকে, চতুর্দিকে থাকে। ফ্লাজেলা ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড দ্য সেল, যেমন ইস্কেশিয়া কলাই, সালমোনেলা এবং প্রোটিয়াস। সংক্ষেপে বলতে পারি ইন্টারোব্যাকটেরিয়াসি, পরে আমরা জানবো। এটা আমরা ফিগারে দেখাই, দেখো। প্রথমটা হলো মনোট্রাইকাস। দেখো একটা ফ্লাজেলা আছে ইন ওয়ান পল, সিঙ্গেল ফ্লাজেলা অ্যাট ওয়ান পল, তাই তো? এটাকে বলা হচ্ছে অ্যাম্পিট্রাইকাস, মনোট্রাইকাস। এক্সাম্পল ভিব্রিও ফলে। আরেকটা কি থাকে? অ্যাম্পিট্রাইকাস, ওটা হলো সিঙ্গেল ফ্লাজেলা। এটা বলার সঙ্গে এটা মিলতেছে না। সিঙ্গেল ফ্লাজেলা অ্যাট বোথ পল, 2 পোলে থাকতেছে, দেখো। এটাকে বলা হচ্ছে অ্যাম্পিট্রাইকাস। আর কি হয়? লফোট্রাইকাস। গুচ্ছাকারে কেন দেখাইছে তাহলে? এখানে একটু ওই কিছু কিছু টার্ম আর কন্ট্রোভার্সি, এই জন্য এগুলো কিছু কন্ট্রোভার্সি আছে। আবার লফোট্রাইকাস ব্যাকটেরিয়া বডি এরকম কেন স্যার? অ্যাম্পিট্রাইকাস ওই তো বললাম কিছু কিছু ওই যে ইয়ে আছে, যে কন্ট্রোভার্সি কিছু ওয়ার্ড পাবা, এগুলো মাঝে মাঝে পাবা, এগুলো কন্ট্রোভার্সি ওয়ার্ড। এটা আমারও করার কিছু নেই। তারপর দেখো লফোট্রাইকাস। লফোট্রাইকাস হলো ট্রাপ অফ ফ্লাজেলা অ্যাট ওয়ান পল, যেমন একগুচ্ছ ফ্লাজেলা দেখো একটা পলে আছে। আবার দেখো পেরিট্রাইকাস, মানে কি একটা সেল হলে চতুর্দিকে থাকতেছে, পেরিট্রাইকাস। এটাকে বলা হচ্ছে পেরিট্রাইকাস। ঠিক আছে? শুধু একটা মিললো না কেন? অ্যাম্পিট্রাইকাস এটা শুধু মিললো না। এটা সিঙ্গেল, তাহলে এটা দুই পাশে একটা একটা করে হইতো। হ্যাঁ। আবার এখানে দেখো, এই যে দেখো নিচের ফিগারে দেখো, এই ফিগারটাই দেখো। এখানে এই যে ফ্লাজেলা, অনেক থ্রেড লাইক স্ট্রাকচার অ্যারাইজ ফ্রম সেল মেমব্রেন, দেখো না? সেল মেমব্রেন তৈরি হলো এবং এক্সটেন্ড করছে এখান থেকে। এবং এখানে থাকে ফ্লাজেলা, প্রোটিন থাকে ফ্লাজেলিন। আচ্ছা, আবার এই যে পেরিট্রাইকাস দেখো, এখানে দেখাচ্ছে, এখানে তো এই পাইলাই, এগুলো দেখাচ্ছে পাইলাই। এই পাইলাইটা আমার পরে পড়তেছে। আচ্ছা, এগুলো নিয়ে আর বলতেছি না আমি। ফাংশনটা ফ্লাজেলার কি? অর্গান অফ লোকোমোশন একটা হলো, আর একটা হলো হাইলি অ্যান্টিজেনিক অ্যান্ড হেল্পফুল ইন ডিটেকশন অ্যান্ড সেরোলজিং টাইপিং। এই ফ্লাজেলা একটা হলো অর্গান অফ লোকোমোশন, মুভমেন্ট হেল্প করতেছে। আরেকটা হলো ওর মধ্যে প্রোটিন থাকে, তাই তো? এই প্রোটিনটা তোমার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এবং ওটা দেখে আমরা ডায়াগনোস করতে পারি। একটা অ্যান্টিজেন দেখেও ডায়াগনোস করতে পারি, পাশাপাশি ওর বিপরীতে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা দিয়েও আমরা একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে আমরা ডিটেক্ট করতে পারি। এই জন্য বলা আছে একটা অর্গান অফ লোকোমোশন, আরেকটা হলো হাইলি অ্যান্টিজেনিক অ্যান্ড হেল্পফুল ইন ডিটেকশন অ্যান্ড সেরোলজিক্যাল টাইপিং। এই দুটো হলো ফাংশন, এটা জানবা। তাহলে ফ্লাজেলা প্রথম কি হলো? দিস আর দ্য থ্রেড লাইক স্ট্রাকচার অ্যারাইজ ফ্রম দ্য সেল মেমব্রেন, এটা ডেফিনিশন। আর এর মধ্যে কিন্তু ফ্লাজেলিন প্রোটিন থাকে, এবং একটা কয়টা থাকে সংখ্যা? 10 to 20 ফ্লাজেলা পার সেল। আর টাইপ কি? মনোট্রাইকাস, অ্যাম্পিট্রাইকাস, লফোট্রাইকাস এবং পেরিট্রাইকাস। এটা পড়ে নেবা। এরপর আসবো পাইলাই।
আচ্ছা ওই যে ওইটুকু বললে হবে, এই যে এটা আর বলতেছেন এটা না, এটা জানিও না থাক। এখন পাইলাই, না স্যার। আচ্ছা আরেকটু থামো। পাইলাই, পাইলাইয়ের আরেকটা নাম হলো ফিমডিয়া। ফিমডিয়া, পাইলাই, অনেকে পিলাই বলে, অনেকে পাইলাই বলে। এখন যেটাই উচ্চারণ করো না কেন, আমি এটা ইয়ে করি না। ফিমডিয়া আরেকটা যেমন। আচ্ছা, এবং এগুলো কি রিজিড হেয়ার লাইক প্রজেকশন অ্যারাইজ ফ্রম দ্য সেল মেমব্রেন। এটাও কিন্তু সেল মেমব্রেন থেকে তৈরি হয়। এটা হলো হেয়ার লাইক প্রজেকশন। আর প্লাজমাকে হলো থ্রেড লাইক স্ট্রাকচার, সুতার মতো। এটা একটু মোটা, স্টাউট দেন দ্য পাইলাই। আর এটা চিকন, হেয়ার লাইক প্রজেকশন অ্যারাইজ ফ্রম দ্য সেল মেমব্রেন। আচ্ছা, এবং দে আর ইউজুয়ালি প্রেজেন্ট ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং কি থিনার, স্ট্রেটার অ্যান্ড শর্টার দেন দ্য ফ্লাজেলা। এবং থাকে কয়টা? 100 থেকে 200টা পার্সেল, এবং সেলের চতুর্দিকেই থাকে। প্রেজেন্ট অলওয়েজ পেরিট্রাকাসলি। এবং পাইলের কাজ হলো পাইলাই পাইলাই, এবং দুই নম্বর হলো সেক্স পাইলাস। অর্ডিনারি পাইলাই কি হলো? এই যে আগে বললাম যে অ্যাটাচমেন্ট কে করতেছে? একটা পাইলাই। তারপর কে করতেছে? ক্যাপসুল। আর কে করলো? ট্রিকোইক অ্যাসিড। তিনটা কিন্তু বললাম, তাই না? তাহলে এই পাইলাই অ্যাটাচমেন্টে হেল্প করতেছে। এই যে অর্ডিনারি পাইলাই যেটা, সেটা অ্যাটাচমেন্ট। দে ইমিডিয়েট অ্যাটাচমেন্ট অফ দ্য ব্যাকটেরিয়া টু স্পেসিফিক রিসেপ্টর অন হিউম্যান cell surface, which is necessary step in initiation of infection for some organism. যেমন একটা তোমার, তাহলে এটা একটা, আর আরেকটা হলো সেক্স পাইলাই। সেক্স পাইলাই এটা কি করবে? সেক্স পাইলাই হলো, it is responsible for attachment between donor and recipient during conjugation, thus transmit DNA material. এখানে দেখো কিছু টার্ম আছে, দেখো মেল আর ফিমেল। এই জিনিসটা না বলাই ভালো, কারণ ব্যাকটেরিয়া মেল আর ফিমেল হয় না। সব ব্যাকটেরিয়া তোমার, আমরা বলবো ডোনার এবং রেসিপিয়েন্ট। হ্যাঁ, অনেকে মানতে চাইবে না, কিন্তু এই যে বললাম যে কন্ট্রোভার্সি ওয়ার্ড ভিন্ন জায়গায় থাকবে, যা বলে এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলবা। মেল আর ফিমেল বলা যাবে না, বলতে হবে ইট ইস রেসপন্সিবল ফর দ্য অ্যাটাচমেন্ট বিটুইন ডোনার অ্যান্ড রেসিপিয়েন্ট ডিউরিং কনজুগেশন। ডিএনএ ট্রান্সমিশন 4 ভাবে হয়। আমরা যখন ডিএনএ ট্রান্সমিশন যখন পড়াবো তখন সেটা জানবা। তার মধ্যে একটা হলো কনজুগেশন। এই কনজুগেশন যখন হয় একটা দুই ব্যাকটেরিয়ার মধ্যে, যে একটা ব্যাকটেরিয়া দিচ্ছে তাকে ডোনার, যেমন ব্লাড দিই সে কি ডোনার, তাই তো? আর যে ব্লাড গ্রহণ করে তাকে বলা হয় রেসিপিয়েন্ট। ঠিক এইরকমই যে ব্যাকটেরিয়ার মাধ্যমে, যে ব্যাকটেরিয়া থেকে ডোনার ডিএনএ যাচ্ছে তাকে ডোনার বলতেছে, আর যে ব্যাকটেরিয়া ডিএনএ নিচ্ছে তাকে বলা আছে রেসিপিয়েন্ট। এবং এই প্রসেসটাকে বলা আছে কনজুগেশন। তাহলে অর্ডিনারি পাইলাই হলো অ্যাটাচমেন্ট হেল্প করতেছে, এবং অ্যাটাচমেন্ট যদি না করে তাহলে তোমার ইনফেকশন হবে না। যেমন তোমার এই যে বিমান কি সহজে নামতে পারে? বিমান নামার জন্য কি তোমার ভিন্ন কিন্তু ইয়ে থাকে, কিন্তু বিমান বন্ধ থাকে, তাই তো? এমনি প্লেন ল্যান্ডে নামাও দেখি পারবা না। তেমনই ইনফেকশন হতে গেলে এই যে পাইলাইগুলোর মাধ্যমে হিউম্যান সেল সার্ভারের সঙ্গে আবার আগে বাইন্ড করতে হবে, তারপরে ইনফেকশন হবে। তাহলে এই হলো টাইপ অফ পাইলাই। পাইলেটের অর্গানিজম কি থাকে? ইস্কেশিয়া কলাই, সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস, ক্লেপসিয়েলা, ন্যাশনাল গনোরি এবং ন্যাশনাল মেনিনজাইটিস। খেয়াল রাখবে কি হবে, এই যে ইস্কেশিয়া কলাই থেকে ক্লেপসিয়েলা পর্যন্ত, এগুলো আমরা যখন পড়বো তোমার সিস্টেমিক ব্যাকটেরিয়া যখন পড়বো ইন্টারোব্যাকটেরিয়াসি, ওরা ইন্টেস্টাইনে থাকে, এই জন্য তাদের নাম হলো ইন্টারোব্যাকটেরিয়াসি। একটা ফ্যামিলি, বিশাল ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি। এটাই তোমার তাহলে হেডলাইন লিখে নাও তোমরা যে ইন্টারোব্যাকটেরিয়াসি সাসেস ইস্কেশিয়া কলাই, সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস এবং ক্লেপসিয়েলা। আর হলো নাইজেরিয়া, ন্যাশনাল গনোরি এবং ন্যাশনাল মেনিনজাইটিস। এই কয়েকটা হলো পাইলিয়েটেড অর্গানিজম। তাহলে পাইলেটের কাজ দুইটা, একটা হলো অ্যাটাচমেন্ট হেল্প করতেছে, আরেকটা হলো ডিএনএ ট্রান্সফার করতেছে।
এই দুটো ফাংশন, আর দুই ধরনের অর্ডিনারি ফাইলে আর হলো সেক্স ফাইলে। স্পোর্টটা একজন জি, বলো স্যার। তো একজন কালকে তাহলে তো এ পর্যন্ত হয়তো অনেক বোঝো নাই, তোমরা কিন্তু পড়বা আজকে, যাতে পরবর্তী ক্লাসগুলো মানে তোমাদের একটা জিনিস বলি যে একটা ক্লাস কেউ যদি ফাঁকি দেয় তাহলে কিন্তু সে নিজেতেই ফাঁকি পড়বে, কারণ একটা ক্লাস যদি না করো দেখা যায় পরের ক্লাসটা তুমি কিন্তু বুঝতেছো না। এই জন্য কন্টিনিউটি করার জন্যই তোমরা কিন্তু ভালো করে বোঝার জন্যই কিন্তু ক্লাস নিয়মিত করো এবং এটা পড়তে হবে কিন্তু। আবার ওই যে আগের দিন তোমরা ওই যে যেহেতু তোমাদের শীট দেওয়া আছে, তোমরা আগের দিন একটু দেখে নেবা। যখন তোমরা দেখে নেবা তখন হবে কি, আমি যখন ক্লাস করাবো তখন তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে? এখন তোমার মুখস্থ করতে হবে না এখন, কিন্তু তোমার জিনিসটা বোঝো, যখন তুমি বুঝবা তখন তোমার মুখস্থ করতে ইজি হবে। এই জন্য আমি ক্লাস থেকে যখন একটা হলো ক্লাসের আগের দিন তোমরা একটু দেখে নেবা, তারপরে আমি ক্লাস করলাম তাদের বুঝতে সুবিধা হবে। পরের দিনকে তারপর সেই রাত্রে গিয়ে আবার পড়ো তুমি ওটা, পড়ার পরে নতুন ক্লাসের জন্য আবার প্রস্তুতি দাও, তাহলে তোমার ইফেক্টিভ ক্লাস হবে। এছাড়া তোমার ইফেক্টিভ ক্লাস হবে না। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আর একটা হলো যে আজকে হলো স্পোর্ট কালকে পড়াবো, আর স্পোর্ট শেষ করার পরেই তোমার পড়াবো হলো স্টেনিং, ঠিক আছে? তাহলে কালকে ক্লাস কখন করবা তোমরা? 10টায় কাল? জি স্যার 10টায়। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন বলো এখন। স্যার ওই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে আউটার মেমব্রেনে লিপিড এটাকে বললেন যে এন্ডোটক্সিন, ওইখানে একটা টার্ম ইউজ করলেন যে স্যার এক্সোটক্সিন, এন্টেরোটক্সিন, ওইগুলা কি স্যার? ওই যে আমি এক্সোটক্সিন তোমাকে কোনটা? আচ্ছা আমি তোমাকে কিন্তু আগেই বললাম যে এই জিনিসটা তোমার এখনই ক্লিয়ার হবে না, যখন যখন আমরা প্যাথোজেনিস পড়াবো তখনই তোমার সুবিধা হবে। টক্সিন, ব্যাকটেরিয়া কিছু টক্সিন তৈরি করে, তোমার ওই শিফটে যাই। আচ্ছা এইটাই দেখো যে টক্সিন হলো দুই ধরনের, একটা হলো ব্যাকটেরিয়া তৈরি করে টক্সিন, টক্সিন তৈরি করে কি জন্য? ডিজিজ করার জন্য, ঠিক আছে? ব্যাকটেরিয়া ডাইরেক্টলি ডিজিজ তৈরি করতে পারে অথবা টক্সিনের মাধ্যমে তৈরি করে কিন্তু ডিজিজ। তো এই টক্সিনটা হলো দুই ধরনের, একটা হলো এক্সোটক্সিন আর একটা হলো এন্ডোটক্সিন। একটা লিভিং ব্যাকটেরিয়া যখন টক্সিন তৈরি করবে এবং রিলিজ করবে বা সিক্রেট করবে জীবিত অবস্থায়, সেটাকে বলা হচ্ছে এক্সোটক্সিন। এবং এক্সোটক্সিন তৈরি করে তোমার এক্সোটক্সিন তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুটাই তৈরি করে। আর এন্ডোটক্সিন কি? এটা হলো ওই যে লাইপোপলিসাইড। আবার লাইপোপলিসাইড ওর আবার তিনটা পার্ট দেখালাম, একটা হলো কোর পলিসাইড, আউটার পলিসাইড, আরেকটা কি দেখালাম? লিপিডে। এই লাইপোপলিসাইড লিপিডে এটাই তোমার এন্ডোটক্সিন হিসেবে কাজ করে। এন্ডোটক্সিন কি যেন বলা হচ্ছে যে গ্রাম নেগেটিভ এই যে এই লাইপোপলিসাইড বা তোমার লিপিডে, এটা কি সেল ওয়ালের একটা কম্পোনেন্ট, কিন্তু সেল ওয়ালের কম্পোনেন্ট, এবং এটা মেইনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়। এবং একটা ব্যাকটেরিয়া যখন মারা যায় তখন তোমার যখন মৃত্যু হলো তখন তোমার এই যে লাইপোপলিসাইড বলো বা এই যে লিপিডে বলো, এইটা তখন যখন তোমার এই যে এটা তোমার টক্সিন হিসেবে কাজ করে। এই জন্য বলা হচ্ছে ইট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সেল ওয়াল, এবং এই জন্য এই কারণে বলা হচ্ছে এন্ডোটক্সিন, এন্ডো নট এক্সোটক্সিন। ব্যাকটেরিয়া মারা যাওয়ার পরে যেটা রিলিজ হচ্ছে সেটা হলো এন্ডোটক্সিন, আর লিভিং ব্যাকটেরিয়া যখন সিক্রেশন করতেছে সেটা হলো এক্সোটক্সিন, ঠিক আছে? জি স্যার। তাহলে লাইপোপলিসাইড এটা তোমার সেলুলারের যে আউটার মেমব্রেনের সবচেয়ে বাইরের পোরশনটা, এটা তোমার এটাকে বলা আছে এন্ডোটক্সিন। আবার এন্ডোটক্সিন যে টক্সিসিটি তৈরি করতেছে ওটা কে করতেছে? এই যে লিপিড এটা মেইনলি। আর আউটার পলিসাইড যেটা আছে সেটা তোমার হচ্ছে অ্যান্টিজেন হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? আর কোশ্চেন? তো ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই। জি স্যার। আদাব স্যার।